বন্ধুরা, আমি শুভম দত্ত আর তোমরা দেখছো শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল। আর আজকে থেকে শুরু হয়ে গেছে সামার অফ শুভম SOS। দেখো, আমরা প্রত্যেকেই প্রচুর ছবি আঁকি, কিন্তু ছবি আঁকার সাথে সাথে দরকার হচ্ছে কিছু বেসিক কনসেপ্ট অ্যান্ড নলেজের। হ্যাঁ, বলতে পারো যে সেটা হয়তো কুইজে কাজে লাগতে পারে, কিন্তু তার থেকেও শুরু করে কাজে লাগতে পারে হচ্ছে জবের ইন্টারভিউতে। কারণ যখনই তুমি ইন্টারভিউতে বলবে যে হ্যাঁ তুমি ছবি আঁকো, তখন তোমাকে এই সম্বন্ধে ওই সম্বন্ধে অনেক কিছু কিন্তু জিজ্ঞেস করবে। আর এটা কিন্তু খুবই দরকার যে শুধুমাত্র ছবি আঁকাই নয়, তার সাথে সাথে কিন্তু বেসিক কনসেপ্ট আর নলেজের কিন্তু খুবই দরকার। তাতে কী হবে যে তোমরা অনেক কিছু জানতে পারবে। সেটা হতে পারে আমাদের যে ইন্ডিয়ান আর্টের সম্বন্ধে, সেটা হতে পারে একটা কম্পোজিশন, সেটা হতে পারে একটা ক্যারেক্টারাইজেশন, কীভাবে একটা ছবির মধ্যে ব্যালেন্স বিল্ড করতে হয়। তো সেইগুলোর সম্বন্ধে কিন্তু তোমাদের জানার কিন্তু খুবই দরকার। তাই জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি এই সামার অফ শুভম SOS। এই SOSকে আমরা তিনটে পার্টে ব্রেক করেছি। তো প্রথম পার্টটা হলো যেখানে আমরা ইন্ডিয়ান আর্ট সম্বন্ধে জানবো। আমরা জানবো হচ্ছে ভারতের চিত্রশিল্পের কিভাবে উৎপত্তি হয়েছে আর সময়ের সাথে সাথে তার কীরকম পরিবর্তন হয়েছে। তো আমরা 10 দিন ধরে আমরা এই ইন্ডিয়ান আর্ট সম্বন্ধে আমরা জানবো। সেকেন্ড পার্টে আমরা ডিসকাশন করব হচ্ছে হিউম্যান স্টাডি নিয়ে। হ্যাঁ, কীরকমভাবে একটা হিউম্যান ফিগারকে তুলতে হয়, কীরকমভাবে তার পশ্চার, তার এক্সপ্রেশন, তার মুভমেন্টকে স্টাডি করতে হয়। তো সেইগুলোকে নিয়ে আমরা ডিসকাশন করব। আর হ্যাঁ, অনেক কিছু এক্সপ্রেশন সম্বন্ধে নলেজও গেইন করব। তো এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব হচ্ছে 11 দিন ধরে। অ্যান্ড লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে সাবজেক্টিভ ড্রয়িং স্টাডি করব। তোমরা অনেকেই বলবে যে দাদা সাবজেক্টিভ ড্রয়িং মানে কি, তাহলে কম্পিটিশন রিলেটেড স্টাডি হবে? হ্যাঁ, কম্পিটিশনের ক্ষেত্রেও বলতে পারো, কিন্তু সাবজেক্টিভ ড্রয়িং মানে যে শুধুমাত্র কম্পিটিশন তাই নয়, তার থেকেও শুরু করে আমরা কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলের সাবজেক্টিভ ড্রয়িংকে কীভাবে ডিফাইন করতে হয়, ক্যারেক্টারাইজেশন কীরকমভাবে করতে হয়, তো সেইগুলো সম্বন্ধে জানবো। আর আমরা 7 দিন ধরে ডিসকাশন করব। তো এই হলো আমাদের কমপ্লিট সামার অফ শুভম 28 দিনের সিরিজ, যেটা শুরু হয়েছে আজ থেকে 5th মে আর চলবে 1st জুন অবধি। প্রত্যেক দিন 11টার সময় আমরা ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে আসবো, তোমাদের মধ্যে সেগুলোকে বিল্ড করার চেষ্টা করব। আজকে হচ্ছে আমাদের ডে 1, আর আজকে থেকে আমরা ডিসকাশন করা শুরু করব ইন্ডিয়ান আর্ট সম্বন্ধে। আর আজকে আমরা প্রথমেই যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে ট্রাইবাল আর্ট অ্যান্ড ফোক আর্টকে নিয়ে। এবার দেখো, আমাদের মনের মধ্যে এটা সবার মনের মধ্যে এটা আসে যে হ্যাঁ ট্রাইবাল আর্ট আর ফোক আর্ট তো বেসিক্যালি আমরা দেখি যে হ্যাঁ একটুখানি মাইথোলজিক্যাল স্টোরি বেসড। নর্মালি আমরা দেখতে পাই যে হ্যাঁ এখানে দেব দেবীদের ছবি ফুটে ওঠে, বিভিন্ন কাহিনী ফুটে ওঠে রামায়ণ মহাভারতের। তো বেসিক্যালি এগুলো এসছে কীভাবে? দেখো, এটার কিন্তু আশা হচ্ছে সেই আদিম যুগ থেকে, যখন মানুষ সেই পাথর দিয়ে, গাছের ডাল দিয়ে হাতিয়ার তৈরি করত, নিজেকে আত্মরক্ষার জন্য বিভিন্ন কী বলবো হাতিয়ার বানাতো, তার থেকে শুরু করে তারা শিকার করতো। তো তখন থেকেই কিন্তু শিল্পকলার উৎপত্তি হয়েছে, আর তাই কিন্তু ধীরে ধীরে এগিয়ে এসছে। হ্যাঁ, তোমরা সবাই জানো যে সেই সময় মানুষজন কী করতো যে হ্যাঁ একে অপরের সাথে ভাব বিনিময় করতো, তার থেকে শুরু করে তারা কিন্তু প্রচুর সিম্বলকে ইউজ করে থাকতো। আর সেখান দিয়েই বলা চলে যে ধীরে ধীরে আর্টের বিল্ড হয়েছে। কারণ সেই সময় মানুষদের মধ্যে কিন্তু একটুখানি কুসংস্কার ছিল। তারা ভাবতো যে এই যে হঠাৎ করে যে দিন হচ্ছে, এই যে রাত হচ্ছে, হঠাৎ করে যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এর পেছনে হয়তো কোনো এমন কেউ রয়েছে যে হয়তো এগুলো কন্ট্রোল করছে। তো তখন থেকেই তাদের মাথার মধ্যে একটা দেব দেবীর যে কনসেপ্ট সেটা বিল্ড হওয়া শুরু হলো, এবং তারা বন দেবতা থেকে শুরু করে বিভিন্ন দেব দেবীদের মানে কি বলবো তাদের নাম দেওয়া শুরু করলো, আর তাদেরকে পুজো করা শুরু করলো, আর ধীরে ধীরে একটা উৎসব পালন করা শুরু করলো। আর সেগুলোই আমরা দেখতে পাই যে তারা ছবির মাধ্যমে তারা ফুটিয়ে তোলা শুরু করলো। আর সেগুলোই দেখতে পাওয়া যায় হচ্ছে গুহা চিত্রের মাধ্যমে। আমরা সেই সময় দেখতে পাই যে হ্যাঁ প্রচুর গুহাতে কিন্তু তারা এরকম কিছু ছবি এঁকে থাকতো। তারা হতে পারে যে কোনো একটা হয়তো শিকার করছে কোনো পশুকে, তার থেকে শুরু করে তারা ডান্স করছে, কোনো ফেস্টিভ্যালকে সেলিব্রেট করছে, তার থেকে শুরু করে আমরা দেখতাম যে বিভিন্ন দেব দেবীদেরকে কিন্তু তারা তুলে ধরতো কিছু না কিছু সিম্বলের মাধ্যমে। আর সেটাই কিন্তু ধীরে ধীরে এই যে আজকে যে আমাদের ট্রাইবাল আর্ট আর ফোক আর্ট যে নিয়ে এসছে, তো সেখান থেকেই কিন্তু তৈরি হচ্ছে। এবার আমরা বেশ কিছু এক্সাম্পলকে নিয়ে স্টাডি করব। প্রথমেই যে এক্সাম্পলটাকে নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে ভীমবেটকা পেন্টিং। আমি অলরেডি বললাম যে মানুষজন সেই সময় গুহার মধ্যে চিত্র আঁকতেন, এবং ভারতের মধ্যে কিন্তু এরকম প্রচুর বলা চলে শয়ে এরকম গুহা পাওয়া যাবে যার ভেতরে এরকম কিছু না কিছু চিত্র আঁকা রয়েছে।
তার মধ্যেই একটা এক্সাম্পল হচ্ছে ভীমবেটকা পেন্টিং, যেটা মধ্যপ্রদেশে দেখতে পাওয়া যায়। ওয়ান অফ বলা চলে রক পেন্টিং তোমরা বলতেই পারো। বেসিক্যালি যেহেতু এটা গুহার মধ্যে আঁকা হয় তাই জন্য মনে করা হয় যে হ্যাঁ এটা পাথরের ওপর আঁকা হয়ে থাকে। তো বেসিক্যালি যদি আমরা দেখি তাহলে ডেফিনেটলি এর মধ্যে আমরা দেখতে পাই যে হ্যাঁ সেই সময়কার মানুষ ডেলি লাইফে যা করতো, যেমন হতে পারে যে তারা শিকার করছে বা হতে পারে তারা ফসল কাটা থেকে শুরু করে মানে ডেলি লাইফের আমরা বেসিক্যালি এখানে তুলে ধরা হয় যে হ্যাঁ তাদের ডেলি লাইফে তারা কি করছে সেগুলো। তার থেকে শুরু করে আমরা কিন্তু এখানে অনেক দেব দেবীদেরও কিন্তু উল্লেখ পাই যে হ্যাঁ তারা হয়তো পুজো করছে, প্লাস তারা হয়তো ডান্স করছে। তো বেসিক্যালি কি বলবো যে এগুলো আদিবাসীরও ওই টাইমে যেরকমভাবে থাকতেন, তো তাদের যে ডেলি লাইফ সেটাই কিন্তু লক্ষ্য করা যায় এরকম রক পেন্টিংয়ের মাধ্যমে। এরপরে আমরা অ্যানাদার এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে যোগীমারা পেন্টিং, যেটা দেখতে পাওয়া যায় হচ্ছে ছত্তিশগড়ে। বেসিক্যালি এটাও কিন্তু একটা গুহা চিত্রই বলতে পারো, তবে হ্যাঁ এটার কিন্তু একটুখানি ডিফারেন্ট ফরম্যাট আছে, কারণ এই ছবিগুলো আঁকা হয়ে থাকে হচ্ছে ফ্রেস্কো ফরম্যাটে। এবার তোমরা অনেকে বলবে এই ফ্রেস্কো ফরম্যাট বা ফ্রেস্কো পেন্টিং কি। দেখো ফ্রেস্কো পেন্টিং হচ্ছে এরকম যে এই যে ধরো এই ছবিগুলো আমি অলরেডি বললাম যে এগুলো গুহার ওপর মানে গুহার দেওয়ালে আঁকা হয়। তো প্রথমে কি করা হয় যে এই গুহার দেওয়ালে একটা প্লাস্টার বানানো হয়, মানে এই প্লাস্টারটা হতে পারে চুন দিয়ে হতে পারে বা কোনো জাতীয় মাটি হতে পারে। তো মাটি দিয়ে প্রথমে সেই প্লাস্টারটা করা হয়, আর তারপরে হয়তো চারকোল বা কোনো পাথর ঘষে ঘষে তার উপরে ছবি আঁকা হয়। তো এইভাবে যে ডিফাইন করাটা এটাকেই বলা হচ্ছে ফ্রেস্কো ফরম্যাট বা ফ্রেস্কো পেন্টিং তোমরা বলতেই পারো। তো এইভাবে আমরা দেখতে পাই যে হ্যাঁ সেই সময়কার মানুষজন কিন্তু এই ফ্রেস্কো পেন্টিং বা ফ্রেস্কোর যে ফরম্যাটটা সেটাকে ইউজ করে এরকম গুহার মধ্যে ছবি আঁকতেন। তো এটাই হচ্ছে যোগীমারা পেন্টিং। বেসিক্যালি এখানেও কিন্তু আমরা সেম থিংই দেখতে পাই। দেখো যদি আমরা দেখি না তাহলে পুরোনো দিনের কিন্তু মানুষজন কিন্তু এই কিছু বেসিক কনসেপ্টই আঁকতো যে হ্যাঁ ডেলি লাইফে কী হচ্ছে, তার থেকে শুরু করে হয়তো কোনো একটা পার্টিকুলার ফেস্টিভ্যাল সেইগুলোকে আঁকতো, বা বলা যেতে পারে যে ফেস্টিভ্যালের টাইমেই হয়তো এই ছবিগুলো আঁকতো, তাই জন্যই এর মধ্যে ফেস্টিভ্যালটাকে ডিফাইন করা হতো। তো এইভাবেই আমরা দেখে আসছি যে হ্যাঁ রক পেন্টিং কীরকমভাবে এলিভেট হয়েছে তার থেকে শুরু করে তার মধ্যে আমরা ফ্রেস্কো পেন্টিংয়েরও কিন্তু আইডিয়া কিন্তু ধীরে ধীরে বিল্ড হতে থাকে। আর এখান দিয়েই বলা চলে যে ধীরে ধীরে আসতে থাকে হচ্ছে আমাদের এই ট্রাইবাল আর্ট অ্যান্ড ফোক আর্টের কনসেপ্ট। এবার দেখো এই ট্রাইবাল আর্ট আর ফোক আর্টের আমি বেসিক ডেফিনেশন ডিসকাশন করবো না, ডেফিনেশন তো তোমরা বইতেও পাবে। তবে আমি যদি এর মেজর কনসেপ্টকে নিয়ে কথা বলি, দেখো ট্রাইবাল কথার মানে তোমরা সবাই বুঝতে পারছো হচ্ছে আদিবাসী। তো আদিবাসীরা কি করে যে সেই সময় হয়তো এই যে আমি বললাম না যে তারা হয়তো ডান্স করছে, এই যে সাঁওতালদের ডান্স বলো বা আদিবাসীরা যে ডান্স করছে তার থেকে শুরু করে তারা হয়তো বিভিন্ন দেব দেবীদের পুজো করছে, তার থেকে শুরু করে তারা হয়তো শিকার করতে বেরিয়েছে। তো এই কনসেপ্টগুলোই বলা চলে ট্রাইবাল আর্টের মধ্যে ফুটে ওঠে। এবং অপরদিকে যদি আমরা দেখি যে ফোক আর্ট, তো ফোক আর্টের মধ্যে আমরা বেসিক দেখতে পাই যে হ্যাঁ মানুষ ডেলি লাইফে যা করছে, হতে পারে ফসল কাটা থেকে শুরু করে হতে পারে তারাও হয়তো এরকমভাবে ফেস্টিভ্যাল সেলিব্রেট করছে, তো সেগুলো থেকে শুরু করে প্লাস আমরা দেখতে পাই যে হ্যাঁ দেব দেবীদের বা বলা চলে পৌরাণিক কাহিনীকে তুলে ধরা, তো সেগুলো কিন্তু আমরা ফোক আর্টের মধ্যে দেখতে পাই। এবার তোমরা অনেকেই বলবে যে দাদা ট্রাইবাল আর্ট আর ফোক আর্টের তো মেজর তুমি যে কথাগুলো বললে সেগুলো তো একই হয়ে গেল, মানে কনসেপ্ট তো সেমই হলো। তো হ্যাঁ একদমই তাই, কনসেপ্ট প্রায় সেম, কারণ ডেফিনেটলি মানুষের ভাবনার ওপর ডিপেন্ড করে কিন্তু এর বেসিক মানে কি বলবো মানে পার্থক্যটা বোঝা যায়। কিন্তু মেনলি যদি আমরা ভাবি তাহলে কিন্তু দুটোরই কনসেপ্ট কিন্তু সেম। হ্যাঁ ট্রাইবাল আর্টটা বেসিক্যালি আদিবাসীদের ওপর বেস করে, আর ফোক আর্টটা বেসিক্যালি মানে কি বলবো গ্রামের মানুষ, কোনো আঞ্চলিক মানুষ, তো তাদের ওপর বেস করে। এবার দেখো আমি একটা ট্রাইবাল আর্টের এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে জাদু পাট পেন্টিং। তবে আমরা যদি এই জাদু পাট পেন্টিং যদি দেখি তাহলে হ্যাঁ গাইস এই জাদু কথার কিন্তু আমরা হ্যাঁ জাদু মানে আমরা জানি যে ম্যাজিক, তো একটা আকর্ষণীয় কিছু। তো কারণটা হচ্ছে যে আমরা এই যে জাদু পাট যে পেন্টিংটা, এটা বেসিক্যালি কী হয় যে এই পেন্টিংয়ের মাধ্যমে গল্প বলা হয়ে থাকে যে হ্যাঁ পৌরাণিক কাহিনী হতে পারে, রাধাকৃষ্ণের গল্প, সেটা হতে পারে রামায়ণ মহাভারতের গল্প, তো সেগুলো যেহেতু পাঠ করা হয়ে থাকে তো মানুষজনের কাছে এটা একটা ঠিক জাদুর মতো মনে হয় যে হ্যাঁ ছবিটা যেন কথা বলছে, মানে কথা ঠিক বলছে না, মানে হ্যাঁ ছবির মাধ্যমে এরকমভাবে ডিফাইন করা হচ্ছে। তো তাই জন্যে এটার নাম হচ্ছে জাদু পাট পেন্টিং। তবে এই জাদু পাট পেন্টিং বেসিক্যালি তোমরা বলতেই পারো যে ওয়েস্ট বেঙ্গলের সাঁওতাল মানুষজন বেসিক্যালি এগুলো করে থাকে। তার থেকে শুরু করে আমরা বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এই পেন্টিং দেখতে পাই। আর মূলত এই পেন্টিং আমি অলরেডি বললাম যে পৌরাণিক কাহিনীকে তুলে ধরা হয়। তার থেকে শুরু করে এই পেন্টিংয়ে কিন্তু যে কালারগুলোকে ইউজ করা হয় সেগুলো কিন্তু প্রাকৃতিক রং, সেটা হতে পারে ফুল বা ফলের রস থেকে বের করা, সেটা হতে পারে কোনো পাথরকে গুঁড়ো করে তার রং, তার থেকে শুরু করে মাটি, তার থেকে শুরু করে চুন,
চারকোল, তো এইগুলোকে কিন্তু ইউজ করে কিন্তু এই পেন্টিং করা হয়। তো বেসিক্যালি কী হয় যে হ্যাঁ এই পেন্টিংগুলোতে দেখতে পাওয়া যায় যে হ্যাঁ ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার, সেটা ভাই দেবদেবীর ক্যারেক্টার। এখানে দেখা যায় যখন কৃষ্ণর ক্যারেক্টারকে ডিফাইন করা হচ্ছে তখন ব্লু কালার ইউজ করা হচ্ছে, যখন রাধার ক্যারেক্টারকে ডিফাইন করা হচ্ছে তখন পিঙ্ক কালার ইউজ করা হচ্ছে, যখন আদার ক্যারেক্টার ধরো গোপীদের ক্যারেক্টার ইউজ করা হচ্ছে তখন সেখানে ইয়েলো কালার ইউজ করা হচ্ছে। তার থেকে শুরু করে যখন কোনো একটা শয়তান বা কোনো এমন কোনো ডিমন ক্যারেক্টারকে বিল্ড করা, কোনো নেগেটিভ ক্যারেক্টারকে বিল্ড করা হয় তখন আমরা দেখতে পাই যে ব্ল্যাক বা ব্রাউন কালার বা ডার্ক গ্রিন কালারকে ইউজ করা হয়ে থাকে। এবার আমরা অ্যানাদার এক্সাম্পলকে নিয়ে স্টাডি করবো, সেটা হচ্ছে ফোক পেন্টিংয়ের এক্সাম্পল। আর ফোক পেন্টিংয়ের এক্সাম্পল আমি দেবো হচ্ছে মধুবনী আর্ট। মধুবনী পেন্টিং আমরা সবাই জানি, তার নাম আমরা সবাই জানি, তবে হ্যাঁ এই মধুবনী পেন্টিংকে আরও একটা নামে পরিচিত, সেটা হচ্ছে মিথিলা পেন্টিং। কারণ বিহারের মিথিলাঞ্চলের মহিলারা এই পেন্টিং করতো বলে এটাকে মিথিলা পেন্টিংও বলে। তবে হ্যাঁ যেহেতু মহিলারা করতো সেখান থেকে নামটা উঠে এসছে মধুবনী আর্ট। আর এর মধ্যে বেশ কিছু নাম আছে, যেমন সীতা দেবী, গঙ্গা দেবী, তারা সেই সময় এই মধুবনী আর্ট করতে নেন, তার জন্য তারা কিন্তু প্রচুর পুরস্কারও পেয়েছেন। এবার যদি আমরা এই মধুবনী আর্টের যদি মেজর থিমটা দেখি তাহলে অবভিয়াস ব্যাপার যে এখানেও কিন্তু এই সেম মাইথোলজিক্যাল স্টোরিকেই ডিফাইন করা হয়, ডিফারেন্ট ক্যারেক্টারকে ডিফাইন করা হয়। কিন্তু হ্যাঁ আমি বলবো না যে এটা পুরোপুরি স্টোরি টেলিং টাইপ, এখানে কিন্তু ডিফারেন্ট ধরো একটা পার্টিকুলার সিনকে দেখানো হয় ব্যাস ওইটুকুনি। কিন্তু হ্যাঁ আদার ধরো জাদুপটের ক্ষেত্রে কী হয় যে সেখানে আমরা বেসিক্যালি দেখতে পাই যে হ্যাঁ পুরো একটা কী বলো পুরো একটা স্টোরিকে দেখানো হচ্ছে, পুরো একটা লম্বা করে একটা স্ক্রোলের মাধ্যমে দেখানো হচ্ছে। কিন্তু হ্যাঁ মধুবনীতে এরকম হয় না, মধুবনীতে জাস্ট একটা ছোট্ট একটা সিনকে ডিফাইন করা, সেটা হতে পারে কোনো রাধাকৃষ্ণর জাস্ট ছবি হলো, সেটা হতে পারে রামায়ণের কোনো একটা সিন হলো, গাইজ শুধুমাত্র এইটুকুনি। তার থেকে শুরু করে ওখানকার ডেলি মানুষ যেরকমভাবে থাকছে, তো সেই কনসেপ্টকে ডিফাইন করা বেসিক্যালি আমরা মধুবনীর মধ্যে দেখতে পাই। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনের মধ্যে বেশ কিছু ছবি এখানে তোমাদের দেখাচ্ছি। তার থেকে শুরু করে এই ছবিতে বেসিক্যালি ভেজিটেবল কালার, মানে ভেজিটেবল থেকে পাওয়া কালারকে ইউজ করা হয়, মেনলি প্রাকৃতিক রঙই ইউজ করা হয়। আর হ্যাঁ যখন এই ওয়ার্ক অ্যাজ এ স্ক্রোলের ওপর বা বলা চলে কোনো কাপড়ের ওপর করা হয় তখন তো মানে মেজর কালার ইউজ করা হয়, তার থেকে শুরু করে খাদি কাপড় বা একটুখানি মোটা জাতীয় কাপড়কে ব্যবহার করা হয়ে থাকে। আর যখন এটা দেওয়ালের ওপর করা হয় তখন কিন্তু এই ফ্রেস্কো ফরম্যাটে করা হয়, যে শুরুতে একটা প্লাস্টার দেওয়া হয় তার উপরে কাজটা ধীরে ধীরে করা হয়। কারণ বেসিক্যালি এই রকম পেন্টিং আমি অলরেডি বললাম যে কোনো উৎসবে করা হয়ে থাকে, তো সেক্ষেত্রে এগুলো দেওয়ালে মানে বাড়ির দেওয়ালে করা হয়। তো এরপরে আমি তোমাদেরকে একটা চার্ট দিচ্ছি, এই চার্টটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, কারণ এই চার্টে আমরা দেখিয়েছি যে হ্যাঁ প্রি হিস্টোরিক এজ আর ডিফারেন্ট কীভাবে চেঞ্জ হয়েছে, কীভাবে পরিবর্তন হয়েছে সময়ের সাথে সাথে, তো সেটা আমরা এখানে তুলে ধরেছি। তবে হ্যাঁ আমি খুবই হাইলাইট ডিসকাশন করলাম, কারণ আমার ভিডিও ছোট থেকে বড় সবাই দেখে, বা তো ছোটোদের ক্ষেত্রে এটা প্রচুর বোর ফিল করাবে, তাই জন্য আমি খুবই সিম্পলভাবে ডিসকাশন করলাম। তবে হ্যাঁ তোমরা যদি আরও ডিপ নলেজ গেন করতে চাও তাহলে তোমরা এই বইগুলো ফলো করতে পারো, তোমরা ডেসক্রিপশানে লিঙ্ক পাবে, গুগল ড্রাইভের লিঙ্ক পাবে, তো সেখান থেকে তোমরা বইগুলো ফলো করতে পারো। তো ওই বইতে কিন্তু অনেক ডিটেলসে কনসেপ্ট আছে, আমি ওখান থেকেই তোমাদের স্টাডি করাচ্ছি। তার থেকে শুরু করে আমার নিজেরও একটা প্রজেক্ট বুক রয়েছে, তোমরা সেটাও স্টাডি করতে পারো, কারণ ওখানেও তোমরা অনেক হাইলাইট ডিসকাশন পাবে, আরও অনেক আর্ট ফর্ম সম্বন্ধে জানতে পারবে। কিন্তু হ্যাঁ আমরাও ডিফারেন্ট ইন্ডিয়ান আর্ট ফর্মকে নিয়ে ডিসকাশন করব, এরপরে অনেক কিছু তো আসবেই। আজকে সবে ডে 1, এরপরে ডে 2 আসবে, অনেক কিছু ডিসকাশন হবে। তো আজকে বিদায় জানাচ্ছি, কালকে দেখা হচ্ছে।